এইটা হচ্ছে সেই সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 যেটা আজ থেকে আরও 7 মাস আগে আমি ইউজড মার্কেট থেকে ঠিক 22,500 টাকা দিয়ে কালেকশন করেছিলাম। তবে দেখলাম এই 2025 সালে এসে এই ফোনটার প্রাইস দাঁড়িয়েছে 20,000 টাকা বা এর আশেপাশে আপনি পেয়ে যাবেন। এখন 20,000 টাকায় এই ফোনটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে, আর 7 মাস ইউজ করার ফলে এই ফোনটা থেকে আমি এখনকার সময় এসে কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছি, এবং এই 2025 সালে এসে এই ফোনটা পার্সোনালি আমি কি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে সাজেশন করবো কিনা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি আমরা জানি যে সনির ফোনগুলো একটু আপনার ওয়াটার রেসিস্টেন্স একটু বেশি হয়ে থাকে বা একটু স্ট্রং হয়ে থাকে, তো 7 মাস পরে এসেও এইটার ওয়াটার রেসিস্টেন্স ঠিক আছে কিনা এই জন্য এটা আমরা পানিতে ডুবিয়ে দেখবো, ভিজিয়ে দেখবো, চুবিয়ে দেখবো, মানে একটা এক্সপেরিমেন্ট করে দেখবো আদৌ তো এটা ঠিকঠাক আছে কিনা বা চলতেছে কিনা বা নষ্ট হয়ে যায় কিনা। তো সমস্ত কিছু তো জানতে পারবেন আজকের ভিডিওতে। পাশাপাশি সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 যারা এই 2025 সালে এসে কিনতে যাচ্ছেন তারা কমপ্লিটলি একটা গাইডলাইন পাবেন যে আপনাদের জন্য 2025 সালে এসে এই সনি এক্সপেরিয়া 1 মার্ক 2টা কেমন হতে পারে। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন, অবশ্যই এই ফোনটা আমি পানিতে ঢুকাবো, ভিজাবো, এই এক্সপেরিমেন্টগুলো পরবর্তীতে করবো, বাট এই ফোনটা যেহেতু 2025 সালে এসে আমি ইউজ করতেছি, কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছি বা এই 7 মাসের ব্যবধানে এইটার প্রাথমিক অবস্থা থেকে এখনকার সময় পর্যন্ত কতটুকু পার্থক্য লক্ষ্য করলাম সেটাই জানাই। আচ্ছা, প্রথমে যদি এই ফোনের ডিজাইনের কথাটা যদি বলি, দেখবেন কি আপনারা সনি ফোনের ডিজাইনগুলো রেগুলার ব্র্যান্ডের চেয়ে ব্যতিক্রম হয়ে থাকছে, এগুলো লম্বা লম্বা আর চিকন চাকন, তাই না? তো এটাও সেই জায়গায় রাখছে। তবে আপনি দেখবেন বর্তমান সময়ে যে সনি এক্সপেরিয়া 6 মার্ক 6 সিরিজের যে ফোনগুলো তারা লঞ্চ করেছে বর্তমান সময় বা 2024 সালে এসে যারা ফোনগুলো বানিয়েছে ওগুলা অন্যান্য ব্র্যান্ডের মতো রেগুলার সাইজ, বাট তার আগে যে ফোনগুলো তারা বানিয়েছিল ওগুলো কিন্তু একটু ব্যতিক্রম ছিল। তো এইটাও একইভাবে ঠিক লম্বালম্বি আছে। ডান পাশে যে আপনার রয়েছে ভলিউম বাটন আর পাওয়ার বাটনটা একইভাবে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট হিসেবে কাজ করে। আর সর্বশেষ একটা কিন্তু ক্যামেরা বাটন রয়েছে। বর্তমানে দেখবেন আইফোন তারা কিন্তু ওই আপনার ক্যাপচার বাটন নাম দিয়েছে, তারা কিন্তু এই সনি আজ থেকে অলমোস্ট 7-8 বছর আগেই এই কাজটা করে আসতেছিল। আচ্ছা, আর বাঁ পাশে যে সিম কার্ড স্লটটা আছে এখানে আপনি শুধুমাত্র একটা সিম কার্ড একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। আছে উপরের অংশে নয়েজ ক্যান্সেলেশন মাইক, 3.5mm হেডফোন জ্যাক। পাশাপাশি এই ফোনটার নিচে কিন্তু সেই টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম আছে যেটা 3.1। আর 3.1 এই বিষয়টা হাইলাইট করলাম কারণ মোটামুটি দ্রুততার সাথে এটা চার্জ হয় এবং ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে না এই জিনিসটা খুব কাজে লাগে। আচ্ছা, এই ফোনটার বোধ পাশে কিন্তু একইভাবে কর্নিং গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশনও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এত কিছু মিলে এই ফোনটা হ্যান্ড গ্রিপ বেশ ভালোই পাওয়া যায়, হাতে বেশ কমফোর্টেবল লাগে। পাশাপাশি এটা কিন্তু সনির একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন ছিল 2020 সালের। তো হাতে নিলে ওই এখন এই ফ্ল্যাগশিপের একটা ফিল পাওয়া যায় এই ফোনটাতে। হ্যাঁ, এটা কিন্তু বডিটাকে মেটালের একইভাবে। এই ফোনের ডিজাইনটা হয়তো অনেকে মানুষের সাথে ভালো লাগবে না, চিকন লম্বা টম্বা এরকমের জন্য, বাট আমার কাছে এই ফোনের ডিজাইনটা মোটামুটি ভালো লাগে। পাশাপাশি পিছনের দিকে যে লম্বালম্বিভাবে ক্যামেরার মডিউলটা সাজিয়েছে, আপনি দেখবেন স্যামসাং যে A16 ফোনগুলো বানাচ্ছে তারা কিন্তু জাস্ট এই ডিজাইনেই শিফট করতেছে বা এই ডিজাইনে চলে আসতেছে। তো আলটিমেটলি আমার কাছে এই ফোনের ডিজাইনটা ভালো লাগছে এবং ডিজাইনের জায়গায় বা পাশাপাশি হ্যান্ড গ্রিপের জায়গায় এই দিক থেকে আমার কাছে এই ফোনের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল এই 7 মাসে। তবে দেখেন, এদিকে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 ফোন পাশে যে 6.5 ইঞ্চির একটা ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে যেটা আপনি 1 বিলিয়ন কালারের সাপোর্ট পাবেন। এর ফলে এই ফোনটার ভিজিবিলিটি যথেষ্টই ভালো ছিল। পাশাপাশি এই ফোনটার যে পিপিআই ডেন্সিটির কথা যদি বলি, আমি দেখেছি সর্বোচ্চ পিপিআই ডেন্সিটি প্রোভাইডেড ফোন হচ্ছে সনি, তারা 643 পিক্সেল পার ইঞ্চ দিয়ে থাকতেছে। এর ফলে হয় কি, আপনি যখন কোনো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেবেন এর ফলে সনি থেকে বেশ ভালোই একটা কালার অ্যাকিউরেসি পাওয়া যায়। তো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। তবে সনির যে আপনার ডিসপ্লে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এইটা দেখবেন কি আপনার এসপেক্ট রেশিওটা একটু বেশি। এই জন্য হয় কি, আপনি যখন নেটফ্লিক্সে কোনো মুভি দেখবেন এই সনি ফোন থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। হ্যাঁ, এটার ডিসপ্লেটার কালার অ্যাকিউরেসি বেশ ভালোই লেগেছে আমার কাছে। পাশাপাশি আমরা যখন রোদের এই ফোনটা ব্যবহার করতেছিলাম ডিসপ্লে দেখতে আমার কাছে ভাই কোনো প্রকারের কোনো কষ্ট মনে হয় নাই বা একটু ডিসপ্লেতে ঘাটতি আছে এমনটা মনে হয় নাই। আসলে পিক ব্রাইটনেসটা যতই দিয়ে থাকুক না কেন, আপনি দেখুন বর্তমান সময় পিক ব্রাইটনেসের যে একটা নাম্বার গেমিং চলতেছে 4000 5000 ম্যাক্স পিক ব্রাইটনেস এরকম দেয়, বাট আলটিমেটলি আসলে অত তোমাদেরও দরকার। আপনি দিন শেষ হচ্ছে আমাদের রোদরে গিয়ে যখন আমার ফোনের ডিসপ্লেটা প্রপার দেখতে পারতেছি কিনা এইটা আসলে কার্যকরী। প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা দেখতে পারি দিস এনাফ, আমি এইটাই মনে করি। এখন আপনারা 4000 দিক পিক ব্রাইটনেস বা 10,000 দিয়ে থাকুক। তো সবশেষে বলবো, হ্যাঁ এই ফোনের ডিসপ্লেটা বেশ ভালো কালার প্রডিউস করে, কালার অ্যাকিউরেসি ভালো, HDR10+-এর সাপোর্ট আছে, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই পাবেন এই ফোনের ডিসপ্লে থেকে, এটা আমি 100% শিওর। তবে সনি ফোনের যে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 ডিসপ্লেটা আপনার 60 হার্জের প্যানেল, এই জন্য হয়তো অনেকে একটু আক্ষেপ করতে পারে সেই জায়গাতে। হ্যাঁ, এটা একটু কষ্টের, তবে আপনি দেখবেন যখন রেগুলার ইউজ করতে হয়তো অভ্যাস হয়ে যাবেন। তবে এইখানে 60 হার্জের প্যানেল পাচ্ছেন আপনি সনি এক্সপেরিয়া 1 মার্ক 2-তে, এই জিনিসটা একটু বিবেচনায় রাখতে হয়। তো আবার দেখেছি আমরা 60 হার্জের প্যানেলে কিন্তু যেহেতু গ্রিন লাইনের সমস্যা নাই, আমরা জানি সনির ম্যাক্সিমাম ফোনে
গ্রিন লাইনের প্রবলেম আছে। তো সেই জায়গাতে এটা যেহেতু 60 হার্জের প্যানেল, গ্রিন লাইনের চান্স অনেকটাই কম আছে এই সনি এক্সপেরিয়া 1 Mark II ডিসপ্লেতে। তো এই মূলত এই ফোনের ডিসপ্লে ব্যাপার স্যাপার। তবে ভাই ডিসপ্লে জায়গায় যাই হোক, অনেকে আছে সনি ফোনগুলো কিনতে চায় তার ক্যামেরার জন্য। সনির ক্যামেরাগুলো যেমন আমি বর্তমানে সনি ZV-E10 ক্যামেরা দিয়ে এই ভিডিওটা রেকর্ড করতেছি। দেখুন সনি ব্র্যান্ডটা হচ্ছে ক্যামেরার জন্য বেশ কিন্তু এগিয়ে। তো ক্যামেরার জায়গায় আমরা কিন্তু সনি ফোনগুলোকে প্রাধান্যতা দিয়েই পারচেস করার চিন্তা ভাবনা করি। এখন সেই জায়গা থেকে সনির এই ফোনের ক্যামেরা সেটআপটা কেমন বা ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন দেখেন। সনি এক্সপেরিয়া 1 Mark II পেছনে যে 3টা ক্যামেরা আছে, 3টা ক্যামেরায় 12 মেগাপিক্সেল করে। মেন ক্যামেরা 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এখন সনির যদি ক্যামেরার ফটো স্টাইলের কথা বলি, তারা কিন্তু কোল্টোনে কিছুটা ছবি প্রোভাইড করে, জিনিসটা আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে লক্ষ্য করেছি। হ্যাঁ, একটু সাদাটে ভাব থাকবে, সে একই ক্ষেত্রে মেন ক্যামেরার ফটো এমনটাই আমার কাছে মনে হয়েছে। তবে আমি বলবো 12 মেগাপিক্সেল হলেও বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায়। তবে কিছুটা ফেরিট কালার লক্ষ্য করি আমরা সনি এক্সপেরিয়া 1 Mark II-তে। আর এখানে যে টেলিফটো লেন্সটা আছে না, যেটা আপনার 3x অপটিক্যালি জুম দেয়, যেখানে আপনি 3x অপটিক্যালি জুমের সাথে ছবি ক্যাপচার করতে পারবেন। তবে বাস এখানে কিন্তু পোর্ট্রেট শট নিতে পারবেন না। এই জন্য আমি বেসিক্যালি কী করে থাকি, যে কোনো ছবি ক্যাপচার করে আপনার স্ক্রিনে দেখাবো কয়েকটা ছবি আমি ক্যাপচার করার পরে ফটোসে এডিটে গিয়ে তারপর পিছনে ব্লার করে দিই, সেখানে একটা মোটামুটি ব্লার পাওয়া যায়, তখন একটু ডিএসএলআর মতো ভাব লাগে। তবে এটাতে আপনি মেন ক্যামেরা দিয়ে যখন 1x-এ ছবি তুলবেন, তখন আপনি পোর্ট্রেট দিয়ে ছবি ক্যাপচার করতে পারবেন, ঠিকঠাক আছে। বাট 3x অপটিক্যালি জুমের সাথে আপনি ফোনটা দিয়ে ছবি ক্যাপচার করতে পারছেন না। আবার যে টেলিফটো লেন্সের মাধ্যমে 3x অপটিক্যালি জুমে যে ছবিগুলো ক্যাপচার করবেন, এইটা মোটামুটি কাজে লাগানোর মতোই ছিল, আমার কাছে এমনটাই মনে হয়েছে। আর সর্বশেষ যে আল্ট্রা ওয়াইড সেন্সরটা আছে, এইটা আমার কাছে মনে হয়েছে মেন ক্যামেরার ক্ষেত্রে অনেকটাই পার্থক্য আছে বা অনেকটাই ডিটেলসের ঘাটতি আছে। পাশাপাশি আমি বলবো যে কর্নার এরিয়াগুলোতে এখনকার সময় এসে এইটার কিছুটা ডিটেলস লস পর্যন্ত লক্ষ্য করছি। আমি মূলত যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সনি এক্সপেরিয়া 1 Mark II-র ক্ষেত্রে, প্রাথমিক অবস্থায় আমি যখন 7 মাস আগে এই ফোনটা পারচেস করছিলাম, তখন আমার কাছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা যখন আমি কোনো ছবি ক্যাপচার করছি, আমার কাছে ডিটেলস বেটার মনে হয়েছে। বাট এখন এসে না, এইটার ক্যামেরা কিছু ডিগ্রেড হয়েছে, যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে লক্ষ্য করেছি। তো এই ফোনের তো প্রতিটা ক্যামেরার ফটো স্যাম্পল আপনাকে দেখালাম, মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন যে এই ফোনের ফটো সেকশনটা কেমন। তবে সনি এক্সপেরিয়ার যদি ক্যামেরার কথা একটু ভিন্নভাবে বলি, তারা কিন্তু ফটো প্রো, ভিডিও প্রো এগুলো কিন্তু দিয়ে থাকে, যেটা তাদের আলফা সিরিজের ফোনে এই সেটিংটা থাকে। এখন আপনি যদি সনি ফোনগুলো ওই আপনার ক্যামেরা সিস্টেমটা প্রপারভাবে ব্যবহার করতে পারেন, তাহলে মোটামুটি একটা রেজাল্ট পাওয়া যায়। এখন অনেকে আছে যে ভাই আমি সনি থেকে এমন লেভেলের ক্যামেরা পাবো, বা যেখানে সনির ক্যামেরার ইকো সিস্টেমটা এখানে তারা ইনপুট করছে, এই জন্য কি আমি অনেক ভালো কিছু পাবো, বিষয়টা এমন না। আমি দেখছি ওই তাদের যে ক্যামেরার সেটিংগুলো তারা দিয়ে রাখছে, বাট প্রপার ওই একইভাবে না, আসলে ওই রকম জিনিসগুলো লক্ষ্য করা যায় না অ্যাকচুয়াল ক্যামেরা থেকে। সনির ক্যামেরা থেকে আমরা যে জিনিসটা পাই, আসলে দিন শেষে ফোনই এটা লেন্স যতটুকু বা অতটুকু ওই রকম পরিমাণ আপনাকে আউটপুট দিচ্ছে। দিন শেষে আমি দেখছি লো লাইটে সনির ক্যামেরার এক্সপিরিয়েন্স আসলে অতটা ভালো না। আমি মেন ক্যামেরা ক্ষেত্রেও লো লাইটে অনেকটা নয়েজের দেখা পাইছি, পাশাপাশি আপনার ওই যে টেলিফটো আল্ট্রা ওয়াইড এই ক্ষেত্রে আসলে কিছুটা শার্পনেসও ঘাটতি লক্ষ্য করা যায়। লো লাইটে সনি ফোনের ক্যামেরাগুলো এতটা ভালো আউটপুট দিতে পারে না, যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স আমি লক্ষ্য করলাম। এই হচ্ছে মূলত ব্যাক ক্যামেরা ব্যাপার স্যাপার। আর এই ফোনের সামনে যে ফোন ক্যামেরাটা আছে, যেটা 10 মেগাপিক্সেলের মূলত, এইটা আমার কাছে মনে হয়েছে অ্যাজ ওয়াল। ভাই সনি ফোনের ব্যাক ক্যামেরাগুলো মোটামুটি ভালো মনে হলেও আমার কাছে ফোন ক্যামেরার মনে হয়েছে অনেক ইমপ্রুভমেন্টের ঘাটতি আছে বা দরকার আছে, যেটা মোটামুটি তারা এখনকার সময় শো করেছে। তবে ব্যাক ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাক ছিল, তবে ফোন ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে অনেকটাই ঘাটতি আছে। তবে এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে ডিফল্ট সেটিং আপনি 4K-তে 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি যথেষ্টই ভালো, পাশাপাশি স্ট্যাবিলাইজেশনও আছে, যেহেতু মোটামুটি স্ট্যাবেল ভিডিও কিন্তু পাওয়া যায়, যেমন আপনার স্ক্রিনে দেখাচ্ছি। তো হচ্ছে মূলত এই ফোনটার ভিডিও স্যাম্পল আপনি যদি ব্লগিং করেন এই ফোনটা দিয়ে বা টুকিটাকি ভিডিও করেন, হ্যাঁ বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন বলে আশা করা যায়। আচ্ছা দেখেন, এদিকে অপারেটিং সিস্টেম এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 12, যেটা বেশ আগের ভার্সন বলা যায়। এই জায়গা থেকে হ্যাঁ অনেকটাই আক্ষেপের জায়গা থাকে। এই ফোনটার র্যাম 8GB, স্টোরেজ 128GB, পাশাপাশি 256GB ভেরিয়েন্টেরও আছে। বাট আমাদের ইউজ মার্কেটে 20,000 টাকা প্রাইস রেঞ্জে যে ফোনগুলো সেল হয়, তার ম্যাক্সিমাম ফোনই কিন্তু আপনার 128GB ভেরিয়েন্ট সেল হচ্ছে, যেটা 20,000 টাকা। তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এইটা বেশ ব্যাটারি স্মুথ একটা পারফরমেন্স দিছে। তবে সনির ইউআইটা আপনার কাছে মনে হবে জাস্ট একটা স্টক ইউআইয়ের মতো তারা কিন্তু এক্সপিরিয়েন্স দেয়। তবে এটাও সত্যি, আমার ফোনে যে আমার যে ফোনটা সেটা হচ্ছে ডকোমো ভেরিয়েন্ট, আপনাকে দেখাবো বা আগে অনেক ভিডিও দেখিয়েছিও, যেটা জাপানি ভেরিয়েন্ট। এই জন্য জাপানি কিছু ব্লুটুথ অ্যাপস আছে, অনেক অ্যাপস ছিল যেটা মূলত চাইনিজ অ্যাপসের মতো লাগে এরকম। আমি ম্যাক্সিমাম অ্যাপসই কিন্তু রিমুভ করেছি বা আনইনস্টল করেছি। তবে লাস্টলি আমি দেখেছি যে 3টা অ্যাপস আমি আনইনস্টল করতে পারছিলাম না, এইটা এখন আমার ফোনে রয়ে গিয়েছে, যেটা আমার আদৌ কখনো দরকার নেই। ডকোমো নামে কিছু অ্যাপস আছে দেখলাম, ডকোমো মার্কেট এরকম কিছু একটা, তো এগুলো আমি আনইনস্টল করতে পারিনি। 3টা অ্যাপস মূলত আমি আনইনস্টল করতে পারি নাই, আসলে সব কিন্তু আনইনস্টল করেছি। আর এছাড়া এটার ইউআইটা বললাম স্টক ইউআইয়ের মতো ফিল দিচ্ছিল বা ওইরকম একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
তো সেই জায়গা থেকে এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। আর র্যাম ম্যানেজমেন্টের জায়গায় দেখলাম অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম যথেষ্টই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এই 2025 সালে এসেও আমি এইটার র্যাম ম্যানেজমেন্টের জায়গায় কোনো প্রকার ডিলে অ্যান্ড ল্যাকেন্সি পাইনি। আর চিপসেট হিসেবে যেহেতু এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865, যেটা আমি বলবো বেশি স্মুথ একটা বা যে বেশ রিলায়েবল একটা কিন্তু প্রসেসর ছিল ওই 2020 সালে। বাট 2025 সালে এসে আমরা জানি যেখানে 8 এলই চিপসেট বের হয়ে গিয়েছে, ওই জায়গা থেকে হ্যাঁ এটা অনেকটাই পিছিয়ে। তবে এই ফোনটার চিপসেটটা দিয়ে আপনি গেমিং টেমিং করে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, পাশাপাশি ভালো এক্সপিরিয়েন্স পাবেন আপনি ডে টু লাইফে নর্মাল ইউজে। ডে টু লাইফে নর্মাল ইউজে আসলে এই ফোনের যে চিপসেটটা আছে এইটা মোটামুটি মোর অ্যানাফ আমার কাছে যেটা মনে হয়। আর গেমিং সেকশনে আমরা এই ফোনটা দিয়ে বেশ ভালো কিছু গেম খেলেছি, পাবজি খেলেছি, এসপাথ লাইন খেলেছি, কল অফ ডিউটি খেলেছি। প্রতিটা গেমেরই এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। পাবজিতে দেখলাম এই ফোনটা স্মুথে সর্বোচ্চ XT পর্যন্ত সাপোর্ট দেয় বা 60 FPS পর্যন্ত সাপোর্ট দেয়। তবে এইটাও সত্যি ভাই, এই ফোনটা না আমি দেখছি মোটামুটি 15 মিনিট গেমিং করার পর এত পরিমাণ হিট জেনারেট করে, তখন বেশ ফ্রেমটা বেড়ে দেখাও লক্ষ্য করছি। আর হিটিং ইস্যুটা বেশ ভালো মতোই ফিল করা যায়, কারণ হচ্ছে ভাই এই ফোনটার বোধ পাশে কর্নিং গোয়েলা গ্লাস আছে। তো হচ্ছে বলতো এই ফোনের পারফরমেন্স সেকশন। তো পারফরমেন্সের জায়গায় বলা যায় হ্যাঁ গেমিং টেমিং করে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, পাশাপাশি ডে টু ডে লাইফে নর্মাল ইউজেও তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে হার্ডকোর গেমিংগুলো একটু বেশি প্রেশার দিলে এই ফোনে কিছুটা বেগ পোহাতে হয়। এই ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাকই ছিল। এবার যদি এই ফোনটার সবচেয়ে হতাশাজনক জায়গায় আসি তাহলে সেটা কি জানেন? সেটা যেটা ব্যাটারি। দেখুন সনি এক্সপেরিয়া 1 Mark II তে ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পারের লিথিয়াম আয়নের ব্যাটারি, যেইটা আমার ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে কখনোই, যখন আমি নিউ অবস্থায় এই ফোনটা কিনেছিলাম তখনও ব্যাটারি ব্যাকআপ দিতে পারে নাই, এখনও এসব দিতে পারে না ভাই। আলটিমেটলি আমাকে সনি এক্সপেরিয়া 1 Mark II এই ফোনটা দিনে 3 বারের মতো চার্জ করতে হয়। এত পরিমাণের আসলে চার্জের হ্যাসেলের শিকার হয়েছি আমি দেখেছি এই ফোনটা। দেখুন এটা যেহেতু ইউজড ফোন আমি কিনেছি, এটা ইউজড হওয়ার ফলে অবশ্যই ব্যাটারি ব্যাকআপের জায়গাটা অনেকটাই কমে গেছে। বা যদি আমরা ব্যাটারি হেলথের কথা বলি, আবার পাশাপাশি আমি এটা 7 মাস ব্যবহার করছি, সেখান থেকে অনেকটা কিন্তু ড্যামেজ। আমার বিশ্বাস যদি এই ফোনের ব্যাটারি হেলথ যদি দেখা যেত কত পার্সেন্ট আছে, আমার মনে হয় এটা 65%-এর মতোই আছে, এমনটাই মনে হয়। দেখেন 100% থেকে 65% অনেকটাই কম। তো সেই জায়গা থেকে হ্যাঁ এইটাতে আপনার 4000 মিলিঅ্যাম্পারের ব্যাটারিটা আমাকে কখনোই এরকম ব্যাটারি ব্যাকআপ দিতে পারে নাই। অনেকটাই ব্যাটারি ব্যাকআপের জায়গা অনেক ঘাটতি আছে বা অনেকটাই আমাকে ভুগাইছে। এই জন্য এই ফোনটা ব্যবহার করলে অবশ্যই, তো এই ক্ষেত্রে এই ফোনটা ব্যবহার করলে আপনাকে মোটামুটি মাথায় রাখতে হবে যে আমার সাথে একটা পাওয়ার ব্যাংক রাখতে হচ্ছে, অথবা বাসার মধ্যে আমি যত খুব সহজেই চার্জ দিতে পারি বা বাড়ির মধ্যে ব্যবহার করতে পারি ওইভাবে আপনার সনি এক্সপেরিয়া 1 Mark II ব্যবহার করতে হবে। দেখেন এই ফোনটা মোটামুটি আমাকে সকল কিছুই পজিটিভ আকারে থাকলেও দিন শেষে সবচেয়ে বেশি হতাশার জায়গা হচ্ছে এই আপনার ব্যাটারি সেকশনটা। এই ব্যাটারি সেকশনে জন্য আসলে এই ফোনটা এখনকার সময় হয়তো আমি রিকমেন্ড করার মতো জায়গা পাই না। এখন যদি এই ফোনটা আরও কিছু বিশেষ পয়েন্টে আসি, এই ফোনটাতে বললাম বোধ পাশে কর্নিং গোয়েলা গ্লাস 6 প্রোটেকশন আছে আপনার ডিসপ্লে এক্সপিরিয়েন্স বেটার করার জন্য স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভাই আমি বলবো যে আইফোন আর স্যামসাংয়ের চাইতো সনির সাউন্ড কোয়ালিটি আমার কাছে আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বেটার মনে হয়েছে। আর ওয়াটার রেসিস্টেন্সি ওটা আপনাকে দেখালাম আমি কেমন ছিল। এখন ওভারঅল সব কিছু মিলে যদি 25 সালে এসে সার্বিকভাবে সনি এক্সপেরিয়া 1 Mark II এটা ইতি টানি, তাহলে আমি বলবো হ্যাঁ এই ফোনটা এই 2025 সালে এসেও মোটামুটি ক্যাপেবল। এই ফোনে গ্রিন লাইনের প্রবলেম ওইরকমভাবে নাই। এই ফোনের আপনার এক্সপিরিয়েন্স বেশ ভালো, পারফরমেন্স বেশ ভালো, ক্যামেরাটা মোটামুটি বলা যায় ভালো, তবে ব্যাটারি ব্যাকআপটা খারাপ। এই জন্য আসলে এইটা হয় ওরকমভাবে রিকমেন্ড করা যায় না। এখন 20,000 টাকা এটা যা প্রোভাইড করতেছে মোটামুটি ভ্যালু ফর মানি। এখন আপনি যদি ব্যাটারি সেকশনটা কম্প্রোমাইজ করতে পারেন তাহলে আমি বলবো যে আর যদি পাশাপাশি আপনার সনির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আর ওদের ক্যামেরাটা মোটামুটি যদি ভালো লাগে থাকে তাহলে এই ফোনটা দেখতে পারেন। আমার কাছে সেই জায়গাতে রিকমেন্ড করার মতো জায়গা থাকে। তাছাড়া আমি বলবো না যে এই 2025 সালে আসলে সনি ফোন ওইরকমভাবে আসলে রিকমেন্ড করা যায়। হচ্ছে মূলত সনি ফোন নিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্স। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন। আপনাদের মধ্যে কেউ যদি সনি এক্সপেরিয়া 1 Mark II ইউজ করে থাকেন কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছেন সেটাও জানিয়ে দেন। কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই মেক শিওর করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।